আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কি শুরু করবো, রাইট? জি ভাইয়া। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমার নাম হচ্ছে আরিফুর রহমান। আমি যেটা হচ্ছে ২০০৪ সালে কম্পিউটার সায়েন্সে আমার অনার্সটা কমপ্লিট করি এশিয়ান ইউনিভার্সিটি থেকে। তারপরে এতদিন আমি জব-টব করি। তো ২০২৩ এ এসে আমার মনে হলো যে আমার ফার্দার মাস্টার্স করা উচিত। আ এবং সেটা আমি করলাম এআই তে। তো আমি ২০২৪ আমার মাস্টার্স কমপ্লিট হয় লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে, লন্ডন থেকে। তো এখন যেটা হচ্ছে আমারকে আজকে যেটা বলা হয়েছে যে এআই, ChatGPT এবং এদের যে আ ফিউচার এগুলো নিয়ে ডিসকাস করার জন্য। তো আমি শুরু করছি আরকি। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে এআই আসলে জিনিসটা কি? তো এআই আসলে জিনিসটা হচ্ছে যে এআই আসলে একটা সায়েন্স যেখানে মেশিন থিংক করতে পারে হিউম্যানের মতো এবং লার্ন করতে পারে হিউম্যানের মতো। ঠিক আছে? তো আবার বলি এআই হচ্ছে একটা সায়েন্স যেখানে মেশিন লার্নস লাইক এ হিউম্যান, থিংকস লাইক এ হিউম্যান। এখন যেটা হচ্ছে যে সে লার্নটা কোত্থেকে করে? সে লার্নটা করে তার একটা ডাটার উপর বেস করে। তাকে যে ডাটাগুলো দেওয়া হয় সেই ডাটাগুলাকে বিভিন্নভাবে প্রসেস করে তাকে তার এটা একটা নলেজ গ্রাফের মতো তৈরি হয় তার। সেখান থেকে এআই মেশিন লার্নিং ইউজ করে সেটা জানতে পারে। তো এখন যেটা হচ্ছে এখন ফার্স্ট যে জিনিসটা হচ্ছে যে এআই ফান্ডামেন্টালস। আমি যদি এআই নিয়ে বলতে চাই, তো আগে বলতে হবে যে এআই ফান্ডামেন্টাল এর কি পার্ট আছে। তো এআই ফান্ডামেন্টাল আসলে ৪ টা পার্ট। যেটা হচ্ছে যে ফার্স্ট এআই, তারপরে যেটা হচ্ছে এআই যেটা হচ্ছে আমরা অনেক সময় গেম খেলতে গেলে দেখি যে আ হঠাৎ করে ওই সাইড থেকে শত্রুপক্ষ আসতেছে অথবা আমি দাবার একটা চাল দিচ্ছি, দাবার অন্য আ ওই সাইডে যে অপোজিট যে গেম খেলতেছে কম্পিউটার, সে আমাকে একটা আ আমার চালটা সে ডিফিট করতেছে। তো এইগুলো হচ্ছে পিউর এআই। যেখানে সে তার নিজস্ব অ্যালগরিদম দিয়ে আমার সাথে মানে অ্যা অ্যা খেলার চেষ্টা করতেছে। আর 2nd পার্ট হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং হচ্ছে যে এআই এর একটা সাবসেট যেখানে এআই ইউজ করা হয় কিন্তু এই এআইটাকে কাজ করার জন্য মেশিন লার্নিং এ ডাটা দেওয়া হয় এবং সেই ডাটা থেকে এআই তার ডিসিশন গুলা তৈরি করতে পারে। ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে যে ডিপ লার্নিং। ডিপ লার্নিং মেশিন লার্নিং এর মতোই কিন্তু ডিপ লার্নিং অনেক ভিতরে আরকি। যেটা হচ্ছে যে আমি ডিপ লার্নিং এ যেটা হচ্ছে বলে দিচ্ছি যে এটা একটা গরুর ছবি, এটা একটা বিড়ালের ছবি, এটা একটা আ কুকুরের ছবি। ঠিক আছে? তো তখন যেটা হচ্ছে আমরা যখন ফার্দার কোনো ছবি বলি যে এখানে আসলে কে আছে? সে তখন ওই যে তাকে দেওয়া হয়েছিল ছবিগুলা ট্রেন করার জন্য, যেটা থেকে সে অনেক প্রসেস করে সে বিভিন্ন শেপে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে তার সিস্টেমটাকে সে আপডেট করছে যে এরকম শেপ হলে সেটা কুকুর, এরকম শেপ হলে তার সেটা বিড়াল, এরকম এটা হলে সেটা আ গরু এরকম টাইপের। তো যেটা হচ্ছে যে ডিপ লার্নিং এ আসলে যেটা হচ্ছে প্রচুর আ ভাবে মানে ইন ডিটেইলস এ মেশিনকে ট্রেন দেওয়া হয় যেটার জন্য অনেক বড় রকমের নরমাল কম্পিউটার সেটা হয় না। সেটার জন্য জিপিইউ লাগে এবং অনেক ভালো পাওয়ারফুল কম্পিউটার লাগে। তো ওখানে অনেক ইন ডিটেইলস আমরা আজকালকার যে আ চিন দেখা গেল যে একটা ছবির মধ্যে দেখা যাচ্ছে কোথায় আমি আছি সে Facebook এ আমি যখন কোন ছবি আপলোড করি আমার, তখন সে কিন্তু অটোমেটিক ট্যাগিং করে দেয় যে এটা এই ফ্রেন্ড, এটা এই ফ্রেন্ড। এগুলো সব হচ্ছে পার্ট অফ ডিপ লার্নিং। কারণ আমার যে আপলোড করা Facebook প্রোফাইলে আমার ফ্রেন্ডের ছবিগুলো আছে, সে এগুলো নিয়ে এনালাইসিস করে সে ডিপ লার্নিং করে সে মেশিন করে ট্রেন করে দিছে যে এই ফেসটা হচ্ছে এর, এই ফেসটা হচ্ছে এর। আচ্ছা, নাম্বার 4 পার্ট হচ্ছে জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই টা আসলে কি? জেনারেটিভ এআই টা এই যে আজকে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি, যেখানে আমি বলি যে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে হেড স্যারের কাছে অথবা প্রিন্সিপালের কাছে। ঠিক আছে? অথবা আমি একটা জবের জন্য এপ্লাই করব। আমার একটা কভার লেটার তৈরি করে দাও। ঠিক আছে? এই যে তারপরে আমরা অনেক সময় অনেক ব্লগ লিখি, অনেক স্টোরি লিখি। আ সেটা কনটেন্টটা কি হবে? আমরা হালকা পাতলা হিন্টস দেই এবং দেখা গেছে কম্পিউটার বা চ্যাট জিপিটির মতো সফটওয়্যার গুলো অটোমেটিক এটা জেনারেট করে দিচ্ছে। এটা হচ্ছে জেনারেটিভ এআই। আজকালকার দিনে যেটা হচ্ছে যে আ অনেক ভিডিও তৈরি করা যাচ্ছে। যে এরকম একটা ভিডিও তৈরি করে দাও। আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে সে তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে জেনারেটিভ এআই। সো এআই ফান্ডামেন্টাল ৪ টা দিক। এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই।
ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে এর বাইরে যেটা হচ্ছে একটা জিনিস যে এআই সিস্টেম, ঠিক আছে। তো এআই যে জিনিসটা এটা আসলে ৪ ভাবে এটাকে বর্তমানে এটা আরকি কাজ করে। ঠিক আছে? তো একটা হচ্ছে জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই যেটা একটু আগে ডিটেইলস বললাম যে এখানে যেটা হচ্ছে সে তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলে সেই অনুযায়ী সে কনটেন্ট ক্রিয়েট করতে পারে, স্টোরি ক্রিয়েট করতে পারে। আ কোনো আ কনটেন্ট এর যে সাবজেক্ট আমি দেব সেই অনুযায়ী আরকি ওটা সে জেনারেট করে দেয়। আর এজেন্টিক এআই হচ্ছে যেখানে কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি এই টাইপের কাজগুলো করো। সে ওই যে একটা মানুষ যেভাবে আমার যদি একটা অ্যাসিস্ট্যান্ট থাকতো সে আমার যে কাজগুলো করে দিত সেটা করে দেয়। যেমন আমার একটা ইমেইল আসলো যে আমার কালকে একটা মিটিং আছে সকাল ১০ টায়। এখন সেই ইমেইলের কনটেন্ট থেকে অটোমেটিক্যালি সে আমার মোবাইলে একটা রিমাইন্ডার সেট করে ফেললো ঘড়িতে। এটা হচ্ছে এজেন্টিক এআই। অথবা দেখা গেছে যে একটা ইমেইল আসলো যে এরকম আমার কালকে একটা আ ইমেইল সেন্ড করতে হবে সকাল ১০ টার সময় আ আপডেট দিয়ে। দেখা গেল যে ওইটা অটোমেটিক সকাল ১০ টায় ইমেইল সেন্ড হয়ে গেল। তো এটা হচ্ছে এজেন্টিক এআই যেখানে মেশিন অ্যাক্ট লাইক অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডু সাম ওয়ার্ক। ওকে? আরেকটা হচ্ছে থার্ড হচ্ছে অটোনোমাস এআই। তো অটোনোমাস এআই এর একটা পার্ট হচ্ছে আমরা যেরকম আজকালকার দিনে শুনি যে আমেরিকার রাস্তায় আ যেটা হচ্ছে ড্রাইভারবিহীন ট্যাক্সি চলতেছে। ঠিক আছে? তো আবার এখন চায়নাতে দেখা যায় যে বাস আছে কিন্তু বাসের ড্রাইভার নাই। তো এগুলো হচ্ছে পার্ট অফ অটোনমাস এআই। এবার আমরা জানি যে আজকালকার যুগে অনেক ডেলিভারি হচ্ছে, ড্রোনের ডেলিভারি হচ্ছে। যেগুলো পার্ট অফ অটোনমাস এআই। ইভেন রোবটও একটা পার্ট অফ এআই। যেখানে রোবট আপনি একটা কোয়েশ্চেন করলেন, একটা ইয়ে করলেন। তো ও সেটা বুঝে এটা আনসার দিতে পারা। ঠিক আছে? আপনাকে ফার্স্ট দেখেছে একটা হ্যালো বলা, একটা ইমপ্রেশন কি দেওয়া উচিত? এই জিনিসগুলা সে আরকি যেটা হচ্ছে আ করে থাকে যে কি করতে হবে? পুরা সে নিজস্ব একটা গোল সেট করে এবং সেই গোল অনুযায়ী সে একটা পারফর্ম আ করে। তো এটা হচ্ছে পার্ট অফ অটোনমাস এআই। আর জিরো ইনপুট এআই হচ্ছে যে এখানে আমি কিছু করার আগে মেশিন বুঝে আমার কি করতে চাচ্ছি। ঠিক আছে? যেমন এরকম হয় যে আ ক বেশ কদিন আগে এরকম হলো যে সন্ধ্যা ৬ঃ০০ বাজলে আমার কাছে একটা ইমেইল চলে আসতো যে, "তুমি তো সাধারণত ৬ঃ০০ টার সময় অফিস লিভ করো। তো যেটা হচ্ছে তোমার মনে হয় এখন অফিসের জন্য মানে আ বাসার জন্য রওনা দেওয়া উচিত।" ঠিক আছে? তারপর যেটা হচ্ছে যে আ ইভেন মাঝে মাঝে সাজেশন চলে আসে যে ঠিক এই টাইমে তুমি একটা ইমেইল সেন্ড করো প্রতিদিন। তো তোমার একটা ইমেইল কি আমি ক্রিয়েট করে দেব কিনা? তো এই যে আমি কিছু বলার আগে কম্পিউটার বুঝে যাচ্ছে যে এই টাইমে আমার এটা করা উচিত যেটা তো এটা হচ্ছে যে পার্ট অফ জিরো ইনপুট এআই। আচ্ছা। এখন এআই যে জিনিসটা সেটা যেটা হচ্ছে যে এটা ইউজ করে বর্তমানে অনেকভাবে বেনিফিটেড হচ্ছে এবং এটার যে ইউজেস এরিয়া এটা আসলে বিশাল। তো সেটা আমরা একটা ছোট্ট একটা ভিডিও থেকে দেখব যে আসলে আ যেখানে আরকি বলার চেষ্টা করা হয়েছে যে এটা আসলে কি জিনিস এআইটা। Artificial intelligence. Let's dive into real world use cases and applications. Many industries use AI, such as manufacturing, healthcare, education, retail, life science, transportation, media and entertainment, and more. AI transformed these industries by boosting employee productivity, fostering creativity, improving business operations, and enhancing customer experiences. Text summarization, code generation, image, video, and text generation, music creation, content localization, chatbots, virtual assistants, anomaly detection, maintenance assistance, and contact center analytics are ways AI transforms how businesses operate and make decisions. AI's endless possibilities and transformative power to shape the world. তো এটা একটা ছোট ভিডিও ছিল যেখান থেকে আমরা দেখতে পারছি যে এআই আসলে কিভাবে পুরো ওয়ার্ল্ড টাকে রিশেপ করতেছে। তো আমি আবার একটু সামারিটা টানি। সেটা যেটা হচ্ছে যে এডুকেশন ক্ষেত্রে আজকাল অনেক যেটা হচ্ছে এডুকেশনে পড়তে গেলে দেখা যাচ্ছে আমার যে জিনিসগুলো আমি পড়তে যাচ্ছি সেটা একটা পার্সোনালাইজড আমাকে ট্রেনিং দিচ্ছে যে আমার কি কনটেন্ট দেওয়া উচিত। ঠিক আছে? সেটা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে। হেলথ কেয়ারে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার ডায়াগনস্টিক এর উপর বেস করে যে আমি একটা এক্স-রে রিপোর্ট আপলোড করলাম এবং আমার কি কোন রকমের আ প্রবলেম আছে কিনা সেটা জাস্ট সে ডিজিটাল ইমেজ থেকে সেটা বলে দিচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে ড্রাগ ডিসকভারি যে আমার আসলে দেখা যাচ্ছে একটা ওষুধ আমার স্যুট করতেছে না। সেক্ষেত্রে আমার কি ওষুধ খাওয়া যেতে পারে বেসড অন আমার বডির কন্ডিশন এর উপর বেস করে। সেটাও কিন্তু এআই সাজেস্ট করতেছে। ইভেন এখন অনেক মেডিকেল কোম্পানিতে যেটা হচ্ছে যে
ওষুধ বানানোর জন্য তারা এআই এর হেল্প নিচ্ছে, প্রবলেমের জন্য কি টাইপের এই টাইপের কেমিক্যাল ইউজ করে কি টাইপের ওষুধ তৈরি করা যেতে পারে। একইভাবে গভর্নমেন্টের অনেক ব্যাপারে যে আমরা দেখি সরকারি অফিসে অনেক কিছু মানে লেন্দি হয়, কিউতে থাকে, কারণ আসলে অনেক রকমের রিকোয়েস্ট আসে, এখন কোনটাকে আসলে প্রায়োরিটি দিবে এবং কোন প্রায়োরিটি দেওয়ার জন্য আসলে কোন ডিসিশনটাকে ওরা মানে ডিসিশন গুলো ওরা আর কি আহ, একসাথে করে আর কি ওটার একটা সামারি বানায় তারপর ওইটার উপর কমপ্লিট একটা ডিসিশন মেকিং করবে। তো এই গভর্নমেন্ট পলিসি গুলো তো দেখা গেছে এআই খুব হেল্প করতেছে। যেটা বললাম যে বিজনেস ফাইন্যান্স, বিশেষ করে আমরা অনেক সময় বাংলাদেশের ব্যাংকে খুব একটা দেখা যায় না যে দেখা যাচ্ছে বড় বড় কিউ, কিন্তু বাইরের কান্ট্রিতে ব্যাংকে গেলেই দেখা যাচ্ছে যে ওখানে কোনো কিউ নাই, কারণ ওখানে ব্যাংকে ঢুকতেই দেখা গেছে যে আমার রিকোয়ারমেন্টের উপর বেস করে সে কি সলিউশনটা নেওয়া উচিত এবং কোথায় কি করা উচিত এগুলো সব বলে দিচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে একটা অটোমেটেড অ্যাসিস্ট্যান্ট থাকে যেটা হেল্প নিয়ে ওই কাজগুলো করা হয়। আর ফাইন্যান্সে যেটা হচ্ছে যে আমার যে আমরা অনেক সময় ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করি, এখন ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে দেখা যাচ্ছে যে এই লোকটার ব্যাংক লোন দিলে এই লোকটা আসলে টাকাটা ফেরত দিবে কিনা, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে অনেকের ক্রেডিট কার্ড চুরি হচ্ছে, তো সেই ক্রেডিট কার্ড দিয়ে পারচেস হচ্ছে, তো ওই সফটওয়্যার গুলো কিন্তু চেক করে যে এই যে একটা ক্রেডিট কার্ড দিয়ে যে পারচেস হচ্ছে এটা কি ফ্রড ট্রানজাকশন কিনা, ঠিক আছে। তো এইটাও হচ্ছে পার্ট অফ বিজনেস এন্ড ফিনান্সের। আর যেটা হচ্ছে ট্রান্সপোর্ট, যেটা বললাম সেটা যেটা হচ্ছে যে অটোনোমাস কার তো আসছে এরকম। এখন আমি তারপর আর একটু ডিটেলসে আরেক কয়েকটা এরিয়া বলি, যেমন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট। আজকাল অনেক মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট কোম্পানিতে দেখা গেছে যে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আমরা দেখি যে অনেক এখন রিল পোস্ট করতেছে, অনেক ভিডিও কন্টেন্ট পোস্ট করতেছে, যেগুলো সবই এআই দিয়ে জেনারেটেড হচ্ছে, ঠিক আছে। তারপরে অনেকে মিডিয়া কোম্পানি আছে প্রতিদিন ব্লগিং করতেছে, বিভিন্ন আর্টিকেল লিখতেছে, সেগুলো দেখা যাচ্ছে যে ওরা এআই এর হেল্প নিয়ে ইমেজ জেনারেট করতেছে, কন্টেন্টটা সাপ্লাই দিচ্ছে। রিটেল মানে যেটা হচ্ছে যে অনেক কোম্পানি গুলো আছে যে আজকালকার যুগে যে হচ্ছে যে এত রকমের ড্রেস আসতেছে, এত রকমের প্রোডাক্ট আসতেছে, এগুলো সবই কিন্তু সবগুলোই কিন্তু হিউম্যান ডিজাইন করতেছে তা না, এর অনেক কিছু আছে যে এই ডিজাইন করে দিচ্ছে, ঠিক আছে, যে কাস্টমারের রিকোয়ারমেন্ট, তার বাজেট, তার গ্লোবাল পজিশনিং, মানে এটা কি সে কি আমেরিকায় আছে নাকি সে ইন্ডিয়া আছে নাকি সে চায়নায় আছে, এটার উপর বেস করে, কারণ ওইখানকার ওয়েদার এক এক দেশের ওয়েদার একরকম, সেই অনুযায়ী কি আসলে কি প্রোডাক্ট বানাতে পারে, কি ড্রেস বানানো যেতে পারে, এটা কিন্তু এখন এআই হেল্প নিয়ে করা হচ্ছে আর কি। তারপর আমরা দেখা গেছে যে অনেক সময় প্রোডাক্ট কিনতে গেলে, কোনো সময় প্রোডাক্ট কিনতে গেলে আমাকে সাজেস্ট করতেছে যে তুমি যেহেতু এই প্রোডাক্টটা কিনছো তাহলে তোমার উচিত এডিশনালি এই প্রোডাক্টটা কিনা। দেখা গেছে ল্যাপটপ কিনতে গেলে একটা ল্যাপটপের ব্যাগ সাজেস্ট করতেছে, বা ল্যাপটপের জন্য দেখা গেছে যে আমার ল্যাপটপে এসএসডি কার্ড আছে কিনা, তো এসএসডি কার্ড কেনার জন্য সাজেস্ট করতেছে। এগুলো সবই পার্ট অফ এআই, যে আমার অ্যাক্টিভিটিস উপর বেস করে সে আমাকে বিভিন্ন রকম সাজেস্ট করবে, এবং রিটেল কোম্পানিগুলো এটা মানে প্রপারলি মানে অনেক উপায়ে ইউজ করছে তাদের কাস্টমার বেসটা বাড়ানোর জন্য। আর যেটা হচ্ছে হেলথ কেয়ার, সে হেলথ কেয়ারে যেটা বললাম যে অনেকের অনেক রকমের অ্যান্টিবায়োটিক স্যুট করে না, বা দেখা যায় যে একই নাপা যে জিনিসটা ওষুধটা একজনের জন্য কাছে আরেকজনের কাজ করতেছে না, সুতরাং কারণ এক একজনের আসলে বডি এক এক রকম, তার এক এক রকম সমস্যা থাকে। তো ওটার উপর বেস করে যে পার্সোনাল যে মেডিসিন গুলা সেগুলো এখন এই এআই এর হেল্প নিয়ে করা হচ্ছে আর কি। আচ্ছা, লাইফ সায়েন্স যেটা হচ্ছে যে আমাদের ওই যে এখনকার সময় যে আহ, এটা কি বলবো, যে আমাদের শারীরিক যে ডিএনএ রিলেটেড অনেক কিছু আছে, ঠিক আছে। আমাদের তারপর আমার কোন জিনিসটা আসলে আমার শারীরিক কোনো প্রবলেমের জন্য আমার আসলে কোন ড্রাগটা খাওয়া উচিত, ঠিক আছে। তো সেইগুলো পার্ট অফ লাইফ সায়েন্স, যে এখানে এআই এগুলোতে আর সাজেস্ট করতেছে আর কি। আরেকটা এরিয়া হচ্ছে কম্পিউটার ভিশন, তো এটা আমি নিজেও জানতাম না, কিন্তু মানে আমি খুবই অবাক হলাম যে কম্পিউটার ভিশন যে একটা আজকে আমরা যে বলি যে রোবট আমার কথা আমাকে দেখে বলতেছে, মানে আমার প্রেজেন্সে বুঝতে পারতেছে, তারপরে ইভেন আমাকে দেখে কিভাবে আমার সাথে স্মাইল করা উচিত সেভাবেও অনেক রোবট এখন মানে এগুলো করতে পারে আর কি, যে আমার ইমোশন সে বুঝতে পারে, ঠিক আছে। তো আসলে যেটা হচ্ছে যে এখন কম্পিউটারের যে ভিশন নামে একটা টপিক আছে, যেখানে যেটা হচ্ছে রোবট বা কম্পিউটার যেটা হচ্ছে মানুষের আহ অনেক কিছুই সে দেখতে পারে, ঠিক আছে।
তো সেটা হচ্ছে কম্পিটিশন। তো এটা যেটা হচ্ছে ওপেন এআই 2024 সালে একটা অ্যাড রিলিজ করে যে বি মাই আইস। তো ওটা আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে কিভাবে সে একটা মোবাইলটা যে সে তার সামনের দিকে ধরছে এবং বলে দিচ্ছে যে সামনে কি আছে। তো এখানে যেটা হচ্ছে সে একটা মানে প্যালেস আছে এবং এখানে বলে দিচ্ছে সামনে একটা প্যালেস আছে এবং সে তাকে যখন কোশ্চেন করে যে এখানে কি রাজা এই মুহূর্তে আছে কিনা বা কিং আছে কিনা, তো তখন কিন্তু সে বলে দিচ্ছে যে যে ফ্ল্যাগটা লাগানো আছে ফ্ল্যাগে এরকম দেখা যাচ্ছে, তার মানে এখন রাজা আছে। তারপর সে দেখা গেছে ঘুরে একটা মানে পুকুরের সামনে যায় যে পুকুরে কি এখানে কি বলে যে পুকুর আছে, পুকুরে হাঁস খেলতেছে, ঠিক আছে, একটা হাঁস ডুব দিচ্ছে। তো এগুলা কিন্তু পার্ট অফ কম্পিটিশন যেগুলো অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে এবং এগুলা অলরেডি আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পার মানে যে সফটওয়্যার আছে সেটা সেটা ইউজেস আমরা পাচ্ছি। তো আমি তারপর ভিডিওটা আবার দেখাচ্ছি। Is the king in residence at the moment? Yes, it looks like the king is in residence right now. The royal standard flag is flying above Buckingham Palace, which is a signal that the monarch is present. How exciting to be there while the king is home. Try and tell me exactly what they're doing right now, please. Right now, the ducks are gently gliding across the water. They're moving in a fairly relaxed manner, not in a hurry. Occasionally, one of them will dip its head under the water, probably looking for food, and then pop back up. এখন সে বলবে Hey, যে do you আমি even বাসা know when চলে a যেতে taxi is যাচ্ছি, coming with আমাকে its একটা orange ট্যাক্সি lights on? দেখলে I think জানাও। I'll hail it to get home. তো ও যেটা হচ্ছে একটা ট্যাক্সি দেখছে মোবাইলটা, On your way on the left side of the road. Get ready to wave it down. এবং মোবাইলটা বললো যে যখন আমি বলবো তখন তুমি তোমার হাত তুলবা, তাহলে তোমার Great ট্যাক্সি job লাগবে। এবং hailing that মোবাইলটা taxi. বললো It ও looks ওর like হাত you're all দেখালো। set to go. That's a good dog right there, leading the way into the taxi. Safe travels. মোবাইলটা যখন বললো যে ওকে হাত দেখাতে, ও যখন হাত দেখালো তখন ট্যাক্সিটা থেমে গেল। তো এইভাবে যেটা হচ্ছে ব্লাইন্ড পিপল বা যাদের দৃষ্টি ক্ষমতা কম তাদের জন্য যেটা হচ্ছে মানে এআই আসতেছে কম্পিউটার ভিশনের থ্রুতে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে এই যে আজকে আমরা দেখতেছি যে এআই 2025-এ এসে এটা আসলে আমরা যদি আগে থেকে শুরু করি এবং ফিউচারের দিকে যদি যাই যে 2050 সাল পর্যন্ত সেটা আসলে কিভাবে কি হয়েছে বা কিভাবে কি হবে, এটা একটা এখানে সামারি আমি দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে 1950 থেকে 1990 পর্যন্ত যেটা হচ্ছে ফান্ডামেন্টাল যে এআই যে বিভিন্ন রকমের অ্যালগোরিদম কনসেপ্ট এই জিনিসগুলো আর কি বিল্ড হয়েছে। তারপরে যেটা হচ্ছে যে 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত যেটা হচ্ছে যে কম্পিউটার অনেক বড় বড় ডাটা নিয়ে কাজ শুরু করছে, কারণ সিপিইউর পাওয়ার বাড়ছে, কম্পিউটার পাওয়ার বাড়ছে এবং যেটা হচ্ছে ডিপ লার্নিং যেটা আমি যেটা বললাম যে বড় বড় যে প্রেডিকশন এটার মধ্যে কি আছে এই টাইপের যে অ্যালগোরিদম গুলো দরকার, ওটা একটা মেজর ইমপ্লিমেন্ট হয়েছে। কিন্তু তখনকার সময় এই জিনিসগুলো করা হতো বড় বড় সুপার কম্পিউটার, মানে মিডিয়াম সাইজের কোনো কম্পিউটারে এই কাজগুলো করা যেত না। কিন্তু তখন তারা যেটা হচ্ছে অ্যালগোরিদম গুলো রেডি করছে। আচ্ছা, 2020 থেকে যেটা হচ্ছে এই যে এখন 2025 পর্যন্ত আমরা এখন দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটিতে আমি কোনো যখন কন্টেন্ট দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সে অনুযায়ী সে আমার একটা ইনস্ট্রাকশন করে দিচ্ছে এবং সে যখন আমাকে রিপ্লাই ব্যাক করতেছে সেই রিপ্লাইটা কন্টেন্টটা হচ্ছে সামটাইমস টেক্সট। আমি যদি তার কাছে বলি যে আমাকে একটা ইমেজ বানায় দাও, সে ইমেজ বানায় দিচ্ছে। আমি যদি বলি তুমি আমাকে একটা ভিডিও দাও ইদানিং, এখন সে আমাকে একটা ভিডিও করে দিচ্ছে। তো যেটা হচ্ছে আমি যদি বলি যে একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করে দাও এই টপিকস এর উপর বেস করে, সে আমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দিচ্ছে। তো এই যে ফার্স্টে নরমাল টেক্সট সে সাপোর্ট করতে পারতো 2023 পর্যন্ত। তারপরে যেটা হচ্ছে 23-এর পর থেকে সে অডিও সাপোর্ট করতেছে, ভিডিও সাপোর্ট করতেছে, যেটাকে আমরা বলি মাল্টি মডাল মডেল। আর এই যে চ্যাট জিপিটি এগুলো আমরা বলি এলএলএম। তো এই যে সাপোর্ট গুলা এইগুলো আর কি জেনারেটেড হয়েছে এবং এটা কন্টিনিউয়াসলি আরো ব্রড লেভেলে এটার প্রোগ্রেস মানে ডেভেলপমেন্ট হচ্ছে এই মুহূর্তে। তো এখানে যেটা হচ্ছে আরো কয়েকটা বিষয় আছে, যেমন রেসপন্সিবল এআই। তো এই রেসপন্সিবল এআইটা হচ্ছে যে আমি যদি এখন বলি যে তুমি আমাকে একটা বোম বানানোর ম্যাটেরিয়ালস দাও, কি কি করতে লাগে একটা বোম বানাতে, কিন্তু আমি কিন্তু এটা পাবো না বা এটা আমাকে কিন্তু এলএলএম কিন্তু দেওয়া উচিত না। ঠিক আছে, তো এই যে তারপরে দেখা যাচ্ছে আমি কোন একটা ধর্মের হয়ে সে সাপোর্ট করলো অথবা কোন একটা মানে গোষ্ঠীর হয়ে সাপোর্ট করলো অথবা কোন একটা কান্ট্রির হয়ে সাপোর্ট করলো। এই যে বায়াসটা অথবা জিনিসগুলা যে একজনের পক্ষ হয়ে না কাজ করে, এগুলা নিয়ে এখন কাজ চলতেছে যে কম্পিউটার যাতে সব মানুষকে ইকুয়াল সাপোর্ট দেয়। ঠিক আছে, এবং এখানে যাতে একটা ফেয়ারনেস থাকে।
ঠিক আছে, কেউ যাতে এটা দ্বারা ধোঁকাবাজি শিকার না হয়। তো সেটা হচ্ছে পার্ট অফ রেসপন্সিবল এআই। তো এজিএ হইতেছে যে মানে ওয়ান কাইন্ড অফ জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো জেনারেল ইন্টেলিজেন্স কি, যেটা পার্শিয়ালি ডেভেলপ হচ্ছে এবং বলা হয়ে থাকে আমরা যারা টার্মিনেটর মুভি দেখছি, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে টার্মিনেটরের মতো যে ইন্টেলিজেন্সটা, সেটা 2036 বা 35 বা 36 এর মধ্যে চলে আসবে, কিন্তু 2030 সাল পর্যন্ত এটা একটা মেজর আপডেট হবে। তো মেজর আপডেটের মধ্যে যেটা হচ্ছে যে মানে জেনারেল ইন্টেলিজেন্স মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেখানে কম্পিউটার পুরোপুরি মানুষের মতো বুদ্ধিমত্তার হবে, ঠিক আছে। আমরা যেরকম আগে ডাটা দেখে মানে তাকে ট্রেন দিতাম, ওইটা লিমিটেড ট্রেনিং এর থ্রোতে সে তার লিমিটেড জ্ঞান থাকতো, সেটা থাক মানে একটা পর্যায়ে 2025-এ গিয়ে সেরকম আর থাকবে না। সে অলরেডি যা কিছু দেখছে, যা কিছু মানুষের মতো সেগুলো সব তার চলে আসবে, তাকে আর এনাফ ট্রেন দেওয়া লাগবে না, তার নিজস্ব ইন্টেলিজেন্সের থ্রোতে সে অনেক কিছু নিজেই শিখতে পারবে, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে এক্স এআই, যেটা বলা হয়ে থাকে যে এক্সপ্লেনেবল এআই। তো এক্সপ্লেনেবল এআই কি, যেমন এর বেশ কিছুদিন আগে লন্ডনে এরকম একটা ঘটনা ঘটছে যে অনেকে লোনের জন্য টাকা চাইছে, কিন্তু তাদেরকে বলছে যে তোমরা লোনের জন্য উপযুক্ত না, ঠিক আছে। কিন্তু যে লোনের জন্য উপযুক্ত না তাকে আবার বলা হয়েছে যে তুমি লোনের জন্য উপযুক্ত, ঠিক আছে। তো এটা যেটা হয়েছে যে এবং যখন এটা করছে তখন তারা বুঝতে পারতেছিল না যে কেন এটা হয়, ঠিক আছে। ইভেন আজকালকার যুগে এরকমও হয় যে এআই এর অনেক সফটওয়্যার দেখা যাচ্ছে একটা আমাকে অনেক রকম ডিসিশন দেয়, কিন্তু কেন সে এই ডিসিশনটা নিল সেটা কিন্তু সে বলে না, বা আমাদেরও বোঝার কোনো উপায় নেই। তো এক্সপ্লেনেবল এআই যেটা 2030-এর মধ্যে একটা খুব ভালো পর্যায়ে চলে যাবে, সেটা হচ্ছে যে কেন কম্পিউটার আমাকে ওই ডিসিশনটা দিল, কোন তথ্যের উপর বেস করে, ঠিক আছে। তো সেটা যেটা হচ্ছে এর মধ্যে তৈরি হয়ে যাবে। তো আমি যেটা বললাম যে 2020 থেকে 30-এর মধ্যে মেজর পার্ট হচ্ছে যে মাল্টি মডেল এলএলএম, যেটা সেটা যেখানে অডিও ভিডিও এগুলো তো সব সাপোর্ট করতেছে এবং আরো বিশাল লেভেলে সাপোর্ট করবে। বলা হয়ে থাকে যে এটার একটা ওএসই চলে আসবে, ঠিক আছে। তো আর যেটা হচ্ছে রেসপন্সিবল এআই, জেনারেল ইন্টেলিজেন্স, এক্সপ্লেনেবল এআই, এই জিনিসগুলো 2020 থেকে 30-এর মধ্যে হবে। আচ্ছা, 2030 থেকে পর থেকে যে এটা হবে সেটা হচ্ছে এই যে আমি যে একটু আগে বললাম যে জেনারেল ইন্টেলিজেন্স, যেটা আমি বলছি যে মানে ওটা পুরো দমে ফুললি হয়ে যাবে আর কি, ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে। এবং যেটা হচ্ছে এইটাই আর কি আমি যেটা বলছি যে কমপ্লিট এজিআই। আর যেটা হচ্ছে প্রেডিকশন লেভেল যেটা আছে, যে তার যে প্রেডিকশন করার ক্ষমতা, সেটা 100% অ্যাকুরেট হয়ে যাবে, ঠিক আছে। এখন যে মাঝে মাঝে সে ভুল করতেছে বা মাঝে মাঝে তারটা পারফেক্ট না, কিন্তু দেখা যাচ্ছে 2040-এর সময় পর দেখা যাচ্ছে এটা পুরাপুরি লেভেলে একটা পারফেক্ট লেভেলে চলে আসবে। আচ্ছা, তো এখন আজকে যে আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি বা এলএলএম ইউজ করতেছি, ঠিক আছে, এটা আসলে আসলো কিভাবে? তো এটা যেটা হচ্ছে যে এটা 2017 সালে, ঠিক আছে, 8 জন মিলে একটা অ্যালগোরিদম ক্রিয়েট করে, যেটার নাম হচ্ছে দ্য ট্রান্সফর্মার, ঠিক আছে। তো এই ট্রান্সফর্মার অ্যালগোরিদম ইউজ করে, আর এর আগে যেটা হচ্ছে মেশিনকে যখন ট্রেন দেওয়া হতো, ও দেখা গেছে একটা কিছু ডাটা নেওয়ার পর সে আগের অনেক ডাটা ভুলে যেত বা ওটা ওইভাবে সে কানেক্ট করতে হতো না, অথবা তার লিমিটেশন থাকতো। তো এই ট্রান্সফর্মার অ্যালগোরিদমটা ইউজ করার পর সে যেটা হচ্ছে যে সে আর কোনো কিছু বলতে পারতেছে না, এবং তাকে যত ডাটাই দেওয়া হচ্ছে সে সবগুলাই সে কানেক্ট মানে ওখান থেকে একটা নলেজ গ্রাফ করে সে তার লার্নিং যে এরিয়াটা আছে সেটা সে এক্সপ্যান্ড করতে পারতেছে, ঠিক আছে। তো এখন এলএলএম এই জাতীয় জিনিস আমরা যে চ্যাট জিপিটি জাতীয় সফটওয়্যার গুলো বলি বা এলএলএম যেগুলো বলি, এটাতে আসলে কি দেওয়া হয়, তো এর বা এটা কিভাবে কাজ করে, আমি যদি মানে খুব শর্টলি বলি, সেটা হচ্ছে এখান থেকে ইনপুট দেওয়া হয়, যেখানে ওই যে আমি যে বললাম যে অনেক পিডিএফ কন্টেন্ট দেওয়া হচ্ছে, অনেক বই দেওয়া হচ্ছে, অনেক টিচিং ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে। তখন সেখান থেকে সে টু টোকেনাইজেশন কাজটা করে, এবং টোকেনাইজেশন হচ্ছে সেখান থেকে সে মূল ওয়ার্ড গুলা সে নেয়। মানে আমি যে ইনপুট পিডিএফ গুলা দিলাম, কন্টেন্ট গুলা দিলাম, সেগুলো আসলে সব তার দরকার নাই, সেখান থেকে মূল ওয়ার্ড গুলা নেয় এবং সেটাকে তারা বলে টোকেনাইজেশন। এখন তারপরে থার্ডে গিয়ে তারা এমবেডিং করে, মানে ওই যে সে যে ওয়ার্ড গুলা নিল, সেই ওয়ার্ড গুলা কোন ওয়ার্ডটা কোনটার সাথে রিলেটেড এবং সেটা কতটা কাছাকাছি, এবং এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হইতে পারে সেই জিনিসটা করে, এবং এই জিনিসটা এমবেডিং এর থ্রুতে হয়। এবং লাস্টে যেটা হচ্ছে এই ওয়ার্ড গুলা জেনারেট করার পর যে কোন ওয়ার্ড গুলা রিলেটেড, এটা তো একটা ফুল ফর্মে আমাকে একটা রিপ্লাই দিচ্ছে ট্রান্সফর্ম মানে এলএলএম। তো সেটা তারপরে যখন এই ট্রান্সফর্মার দিয়ে বিল্ড করা হয় তখন সে বুঝে যে আসলে ফাইনালি যে কোনটার সাথে কোনটা কানেক্টেড এবং কোনটার সাথে কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে হয় বা কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। আর 5 হচ্ছে যে আউটপুট, মানে যে আমি যে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা আউটপুট।
তো এই মেজর জিনিসটা হয় 2017 সালে, যেটাকে আমরা বলি ট্রান্সফর্মার অ্যালগোরিদম। এটা 8 জন মিলে আর কি অ্যালগোরিদমটা ডিজাইন করে। এরপরে যেটা হচ্ছে 2018-তে আসলে GPT-1, যেটাকে আমরা আজকে বলি ওপেন এআই চ্যাট জিপিটি, তারা ফার্স্ট এই ট্রান্সফর্মার অ্যালগোরিদমটা ইউজ করে GPT-1 ইউজ করে, এবং সেখানে তারা 4.5 গিগাবাইট টেক্সট এজ এ তাদের ট্রেনিং ম্যাটেরিয়াল সাপোর্ট দেয়, এবং সেখান থেকে যেটা হচ্ছে 8 মিলিয়ন ওয়ার্ড মানে লার্নিং গ্রাফ মানে তার মাথার মধ্যে আসে আর কি। তো আসলে যেটা হচ্ছে এটা তারপর অনেক কম তুলনায়। তো যেই জন্য যেটা হচ্ছে GPT-2 2019 সালে, এর মধ্যে আবার জিপিউর আবিষ্কার হয়, ভালো ভালো জিপিউ আসে মার্কেটে, কম্পিউটার পাওয়ার বেড়ে যায়। তো এই GPT-2 তে তখন তারা যেটা হচ্ছে যে মোর দেন 40 গিগার মতো টেক্সট ট্রেনিং ম্যাটেরিয়াল দেয়, এবং যেখান থেকে 100 বিলিয়ন ওয়ার্ড ওরা নিয়ে এদের একটা নলেজ গ্রাফ তৈরি হয়। ঠিক আছে, তো এট দ্য 2020 GPT-3 তৈরি হয়। একবার ইয়াতে তো GPT-3 তে যেটা হচ্ছে তারা 450 গিগাবাইটের মতো কন্টেন্ট দেয়, এবং সেখান থেকে 500 বিলিয়ন ওয়ার্ডের একটা নলেজ গ্রাফ তৈরি হয়। আর লাস্টে চ্যাট জিপিটি একটা পর্যায়ে আসে 2022 সালে, তাদের নামটা জিপিটি থেকে চ্যাট জিপিটি করে, এবং এটা ওয়ান কাইন্ড অফ জিপিটি 3.5। এখানে তাদের কত আসলে কন্টেন্ট দিচ্ছে আমরা কেউ জানি না, তারা কোনোদিন ডিসক্লোজ করে না, কিন্তু এটা বিশাল হয়ে যায়। ঠিক আছে, মানে তারা আরো ওই আগে যেরকম 450 গিগাবাইট টেক্সট দেওয়া হয়েছে, এখানে তারা কত দিচ্ছে কেউ জানে না, তবে মনে ওরা তো অনেক, মানে এটা আনলিমিটেড। আচ্ছা, চ্যাট জিপিটি 4 2023-এ এসে, পরে এসে, মানে সরি, চ্যাট জিপিটি 4 2023-এ এসে তারপর যেটা হচ্ছে মূল কোম্পানি হিসেবে মানে কাস্টমার সাইনিং করা শুরু করে, এবং কাস্টমারকে সাপোর্ট দেওয়া শুরু করে, এবং তারপর আমরা দেখি যে এখানে টেক্সট দিলে, কোনো ইনস্ট্রাকশন দিলে সেই অনুযায়ী আসে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করে দিত। ঠিক আছে, আমার যা যা রিলেটেড এরিয়াতে আমার সাপোর্ট দরকার হতো, সে ওগুলার আমি যেটা ইনস্ট্রাকশন দিতাম সেটা করে দেয়। তো এইটার পর্যায়ে দেখেছে তারা একটা পর্যায়ে গিয়ে তারা অডিও জেনারেট করে দিচ্ছিল, যে আমি চাচ্ছিলাম যে এরকম একটা টেক্সট দিয়ে এরকম একটা অডিও জেনারেট করে দাও, সেটাও তারা করে দিচ্ছিল। আর 2024-এর পর থেকে এসে 2025-এ এসে সে এখন যেটা হচ্ছে আমাকে কোনো ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশন এসে আমি যদি টেক্সট চাই টেক্সট দেয়, সে অডিও চাইলে অডিও দেয়, ভিডিও চাইলে ভিডিও দেয়। আমি যেটাই চাচ্ছি সেই ফরম্যাটে দিচ্ছে। আমি যদি বলি যে একটা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্ট দাও, ডকুমেন্ট দিচ্ছে। আমি যদি বলি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দাও, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছে। তো এটা চ্যাট জিপিটি আজকে যে আসছে সেটা বলা হয় থাকে চ্যাট জিপিটি 5। এবং এখানে আমি যেটা মেনশন করছি, যেটা মাল্টি মডেল, ওই যে যেটা বললাম যে যখন আমাকে টেক্সট, অডিও, ভিডিও বিভিন্ন ফর্মে সাপোর্ট দেয়, এটাকে আমরা বলি মাল্টি মডেল। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করছি, যে চ্যাট জিপিটি 2022 সালে যখন হয়, তখন যেটা হচ্ছে তারা একটা নতুন অ্যালগোরিদম অ্যাড করে ওটার সাথে, সেটা হচ্ছে RLHF। এটাই আসলে মূল টার্নিং পয়েন্ট আর কি। তো এটা যেটা অর্থটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং থ্রু হিউম্যান ফিডব্যাক। মানে তারা এই যে GPT-1, GPT-2, GPT-3 এবং 2022 সাল পর্যন্ত তারা যত রকমের কন্টেন্ট নিছে, এটার আসলে তো সবগুলো তো ভ্যালিড কন্টেন্ট না। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে এখানে কিছু ভুল ভ্রান্তিও থাকতে পারে, মেশিন তো আর পারফেক্টলি সবকিছু অ্যানালাইসিস করতে পারবে না ওই অ্যালগোরিদমে। তখন যেটা হচ্ছে এখানে একটা অ্যালগোরিদম ইউজ করা হয়, যেখানে হিউম্যান মানুষের কিছু মানুষ আর কি বলে দেয় যে হ্যাঁ তুমি যে আহ এই লার্নিংটা তোমার হয়েছে এটা আসলে ভুল, এটার কারেক্ট লার্নিং এটাই। এইভাবে হিউম্যান ফিডব্যাকের থ্রুতে সেখানে কারেকশন করা হয়, এবং তারা একটা অ্যালগোরিদম ইউজ করে, যেখানে যেটা হচ্ছে অটোমেটেড তাকে লার্ন করার একটা ক্যাপাসিটি দেওয়া হয়, যে এই টাইপের প্রবলেম গুলো হলে আসলে তুমি এই টাইপের আনসার গুলা জেনারেট করবা, অথবা এই টাইপের ডিসিশন গুলো নিবা। ঠিক আছে, তো এইটা যেটা হচ্ছে 2025 এখনো যেটা হচ্ছে বেটার রিজনিং নামে আছে। তো এটা যেটা হচ্ছে তারা এখনো এটা নিয়ে কাজ করতেছে, এবং এইটা অ্যালগোরিদম এত প্রতিদিন এটা আপডেট হচ্ছে যে সে যাতে কারেক্টলি অ্যানালাইসিস করতে পারে এবং মিস ইনফরমেশন না দেয়, এবং তার লার্নিং এ যাতে কোনো রকম ভুল না থাকে। ঠিক আছে, আর এখন যদি আমি চ্যাট জিপিটিতে বলি যে আমার একটা ওয়েবসাইটের লাগবে, আমাকে কোড দাও, ও আমাকে কোড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো অনেক প্রোগ্রামার এখনো অনেক রকমের কোডিং হেল্পও পাচ্ছে চ্যাট জিপিটি থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে 2025-এর মাল্টি মডেল চ্যাট জিপিটির একটা কি বলবো এবিলিটি, যেটা আমরা এখন বেনিফিটেড হচ্ছি। তো এখন যেটা হচ্ছে যে ওপেন এআই
যে আমি চ্যাট জিপিটির কথা বললাম, আমি বললাম যে সে মাল্টি মডেলের থ্রুতে সে আমাকে টেক্সট চ্যাট দিচ্ছে, বিভিন্ন রকমের কন্টেন্ট সে ক্রিয়েট করে দিচ্ছে, যেটা হচ্ছে চ্যাট জিপিটি সফটওয়্যার। কিন্তু ওপেন এর আরো 3টা সফটওয়্যার আছে। একটা হচ্ছে হুইসপার। তো হুইসপার হচ্ছে যে আমি কোনো যদি অডিও দিই বা ইউটিউবের কন্টেন্ট দিই, সে এখান থেকে আমাকে টেক্সট দিয়ে দিচ্ছে। আরেকটা যেটা হচ্ছে ডালি। তো ডালি যেটা হচ্ছে আমি যদি কোনো ইনস্ট্রাকশন দিই যে আমার এরকম একটা ছবি লাগবে, যেটা আগে আমরা গ্রাফিক ডিজাইনার বা বিভিন্ন মানুষের কাছ থেকে বলতাম যে আমাকে এরকম একটা ইমেজ করে দাও, সেটা এখন যেটা হচ্ছে যে ডালির থ্রুতে ওপেনের যা আমি বলে দিলাম একটা টেক্সট টু ইমেজ করে দাও, ঠিক আছে, আমি এই থাকবে আমার ইমেজের মধ্যে, সেই অনুযায়ী সে করে দিচ্ছে। আর যেটা সোরা হচ্ছে টেক্সট টু ভিডিও, এটা একটা সার্ভিস যেখানে হচ্ছে যে আজকালকার যুগে আমরা যে অনেক ভিডিও দেখতেছি যেগুলো এআই জেনারেটেড, সেটা এখানে ক্রিয়েট হয়। তো এখন যেটা হচ্ছে যে কেন আমি এটা শিখবো, তো নাম্বার ওয়ান যদি আমি দেখি যে গত কয়েকদিন আগে থেকেই যেটা হচ্ছে চায়নাতে ক্লাস 6 এর মানে 6 বছর বয়সের বাচ্চাদের জন্য এআইটা ক্লাস লার্নিংটা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ যে আমার যে সোসাইটির একটা বিশাল বড় চেঞ্জেস আসতেছে, ঠিক আছে, ইভেন এখন অনেক নর্মাল জব আর পাওয়া যাচ্ছে না। তো এই যে আমার যে ক্যারিয়ার শিফটিং, তারপর সোসাইটির একটা রিশেপ হচ্ছে, এইগুলা ধরতে পারার জন্য এবং এগুলোতে টিকে থাকার জন্য আমার এআই জানাটা খুবই জরুরি, ঠিক আছে। আর যেটা হচ্ছে, যেটা বললাম যে টেকনোলজিক্যাল বা আসলে অনেক এআই দিয়ে অনেকে অনেক মিস কাজে ইউজ করার চেষ্টা করতেছে, সেটা যাতে না হয় বা সেটা যাতে আমরা প্রতিহত করতে পারি, সেই ইথিক্যাল নলেজ গুলো জানার জন্য আমাদের এআই জানা দরকার আছে। আর থার্ড জিনিস যেটা হচ্ছে যে আমরা যা এখন যে আমরা দেখি যে অনেক রকমের ইনোভেশন, মাঝে মাঝে আমরা ভাবি মনে হয় ইনোভেশনের দিন শেষ, আর তো কিছু লাগবে না। তো বাস্তবতা প্রতিদিনই ইনোভেশন হবে এবং আরো বেটার ইনোভেশন আসবে। এখন যেটা হচ্ছে আগে আমি একজন মানুষ যে ইনোভেট করতাম, এখন উইথ হেল্প অফ এআই দেখা গেছে যে এর অ্যাসিস্ট্যান্টের হেল্প নিয়ে দেখা গেছে আমি আরো বেটার ইনোভেশন করতে পারবো যদি আমার এআই নলেজটা জানা থাকে, ঠিক আছে। তো এই জন্য এই কারণগুলোর কারণে আমাকে এআইটা জানতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা বুঝলাম যে আমাদের এআই শেখা উচিত, ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু শেখা উচিত, ঠিক আছে, এবং বিভিন্ন রকম ডিসিশন মেকিং এর জন্য, বিভিন্ন সাপোর্টের জন্য আমাদের এআই জানাটা খুবই জরুরি। কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা এখনই জানা দরকার, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? এই যে আমরা যে চ্যাট জিপিটি তে একটা জিনিস টাইপ করতেছি এবং টাইপ করার পর যে আমাকে একটা যে ইনফরমেশন দিচ্ছে, এটা কিন্তু সবার বেলায় সব রকম ভাবে ইনফরমেশন দেয় না এবং সবাই কিন্তু ভালো মতো ইনফরমেশন পায় না। কারণ আপনি যত স্মার্টলি কোশ্চেন করবেন তত স্মার্টলি আপনি আনসার পাবেন। তো এই যে স্মার্টলি কোশ্চেন করা এবং কোশ্চেন করার জন্য কিছু রুলস আছে, যে বুঝাতে হয় যে তুমি একটা ডাক্তার, তোমাকে ডিসিশনটা দেবে ডাক্তারের মতো, চ্যাট জিপিটি আমরা বলছি। তুমি একটা আহ খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমাকে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মতো একটা ডিসিশন দিতে হবে। এই যে এগুলো আমরা পার্ট অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেখানে আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটারকে খুব ভালোভাবে একটা সব রকমের কন্টেন্ট দিব, যাতে করে আমি ভালো একটা রিপ্লাই বা ভালো একটা আনসার বা ভালো একটা সলিউশন পাই। তো এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো আপনাদের সবার উচিত এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ করা, ঠিক আছে। এটার অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায় এবং আপনাদের উচিত এখন থেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করা। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে এর যে বেনিফিটেড এরিয়া গুলো এবং সামনের দিনে যে অপরচুনিটিস গুলো আছে সেটা, তো আমি বললাম যে নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, ভালো জব পাওয়ার জন্য, পড়ালেখার নিজের মান উন্নত করার জন্য, ঠিক আছে, আহ, নিজের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আরো এনরিচ করার জন্য, এবং আমি যদি ভালো কিছু ইনোভেশন করতে চাই এবং আমার নিজের সাস্টেনেবিলিটির জন্য এর জানা এবং এর ইউজ করাটা খুবই জরুরি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে রিস্ক এবং ইথিক্যাল একটা চ্যালেঞ্জ আছে, যে রিস্ক যেটা হচ্ছে যে যেমন এখনকার যুগে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস করি নাই কিন্তু আমাকে নিয়ে একটা ভিডিও বের হয়ে গেছে, হ্যাঁ, বা আমি একটা জিনিস বলি নাই কিন্তু আমাকে নিয়ে একটা অডিও বের হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মানে রিস্ক আর ইথিক্যাল চ্যালেঞ্জেস, যে মিস ইনফরমেশন না দেওয়া, ডিফেক্ট না করা, ঠিক আছে, কারো পক্ষে হয়ে কথা না বলা, ঠিক আছে, কারো ব্যক্তিগত তথ্য নিয়ে চুরি করে বা ব্যক্তিগত তথ্য অ্যানালাইসিস করে কোনো কিছু রিপোর্ট দেওয়া, এগুলো সবই হচ্ছে পার্ট অফ রিস্ক এন্ড ইথিক্যাল চ্যালেঞ্জেস, যেটা আমাদের শুরু থেকেই মাথায় রাখতে হবে যে আমরা এই জিনিসগুলো ফলো করব, যাতে আমি যেটা করতে যাচ্ছি সেটা যাতে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন গভর্নমেন্টেরও অনেক পলিসি করতে হবে এবং আমার মনে হয় গভর্নমেন্ট অলরেডি কাজ শুরু করছে, যে এর যে
স্ট্যান্ডার্ডটা সেটা কিভাবে প্র্যাকটিস করা উচিত, সেটা ট্রান্সপারেন্সি কি থাকা উচিত, ঠিক আছে, কোন কোন ডিসিশনের উপর বেস করে আমাকে কোন উপদেশ দিল। যেমন চায়নাতে এই মাসেই একটা রুলস জারি হয়েছে যে যারা মানে ফেসবুকে কোনো ম্যাটেরিয়ালস মানে টিচিং রিলেটেড কোনো কিছু আপনারা পোস্ট করবে, তাদেরকে মিনিমাম তাদের গ্রাজুয়েশন থাকতে হবে। তো এই যে গভর্নমেন্ট পলিসি গুলো, এগুলো আর কি আসতেছে আর কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এআই জানার জন্য আমার আসলে কি কি জানা মানে করা উচিত, বা এআই দিকে যদি আমি আগাতে চাই তাহলে সেটা কি করা উচিত। তো এখানে যেটা হচ্ছে যে কম্পিউটার যেরকম প্রেডিকশন করে, তো প্রেডিকশনের একটা পার্ট হইতেছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, যেটা হচ্ছে আমাকে শিখায় ম্যাথমেটিক্যালি যে কোনটার প্রবাবিলিটি, কোনটা হইতে পারে কোনটা না হইতে পারে। যেমন বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, এটা আর কতটুকু হইতে পারে, ঠিক আছে, এটা না হওয়ার চান্স কতটুকু। এরকম আমার যখন স্ট্যাটিস্টিক্স এর উপর নলেজ থাকবে বা ম্যাথমেটিক্যালি অ্যালজেব্রার উপর কিছুটা নলেজ থাকবে, তখন হচ্ছে আমি এ রিলেটেড কাজগুলো করতে পারবো, ঠিক আছে। আর প্রোগ্রামিং নলেজের জন্য যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পাইথন ইউজ করা, ঠিক আছে। সুতরাং পাইথন আপনারা ইউজ করবেন, হালকা ম্যাথ শিখবেন, বিশেষ করে অ্যালজেব্রা গুলা এবং স্ট্যাটিস্টিক্স, তাহলে যেটা হচ্ছে আপনারা এর দিকে নিজেদের মানে আস্তে আস্তে করতে পারবেন। আচ্ছা, আর লাস্টে যেটা হতেছে আপনারা এরপরে আর কি করতে পারেন, সেটা হচ্ছে এখন অনেক ওপেন সোর্স, মানে আমরা যেহেতু চ্যাট জিপিটিতে যত কিছু ইনস্ট্রাকশন দিই, প্রতিটার জন্য দেখা গেছে আমার একটা অ্যাকাউন্ট লিমিট থাকে, অথবা দেখা গেছে লিমিটের বাইরে আমি ইউজ করা যায় না। আর যারা পেমেন্ট থ্রুতে পেইড সাবস্ক্রিপশন মানে অ্যাকাউন্ট ইউজ করতেছেন, তাদেরকে দেখা যাচ্ছে পেমেন্ট করতে হচ্ছে। তো দেখা যাচ্ছে এটা তো পসিবল না, কারণ আমি দেখা যাচ্ছে অনেক এ নিয়ে পড়াশোনা করতেছি, আমার এত টাকা দেওয়া সম্ভব না, ঠিক আছে। তো এই জন্য যেটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে ওলামা এরকম একটা এলএলএম আছে, এগুলো যেগুলো আপনারা আপনাদের কম্পিউটার ইউজ করতে পারেন, এবং ওগুলো দিয়ে আপনার ফ্রি অফ কস্টে জিপিটি চ্যাট জিপিটির মতো যে সাপোর্ট গুলো আছে সেগুলো আপনার এবং এগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারেন, ঠিক আছে, যে কিভাবে ওলামার মতো সফটওয়্যার গুলা আমার পিসিতে আমি ইনস্টল করব, এবং করে আমার যে নিজস্ব এডুকেশন, রিসার্চ, ডিসিশন, কন্টেন্ট ক্রিয়েশন, তারপর আমি যা শিখতে যাচ্ছি সেটার উপর আমি কাজ করতে পারি, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের এআই, চ্যাট জিপিটি আর এটা ফিউচার নিয়ে ডিসকাশনের অংশ। এখানে আমার স্লাইডটা শেষ। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোনো কোশ্চেন করতে পারেন। স্যার আমার আরেকবার স্যার শেষের মানে স্লাইডটা যদি ডিসকাস করতেন। যেটা হচ্ছে যে আপনারা যখন এআই তে আপনাদের ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছেন, তখন যেটা হচ্ছে আপনাদের ছোট ছোট টুলস নিয়ে কাজ করা উচিত, ছোট ছোট চ্যাট জিপিটির মতো মডেল নিয়ে কাজ করা উচিত। তো এটার একটা নাম হচ্ছে ওলামা, ও ডবল এল এ এম এ। এটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার পিসিতে আপনি ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, তো আপনি ওটার সাথে পাইথন ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কানেক্ট করে, ঠিক আছে, আপনি যেটা হচ্ছে চ্যাট জিপিটিতে যেরকম ইনস্ট্রাকশন দেন এবং ইনস্ট্রাকশনের এগেইনস্টে আপনি যখন কোনো রিপ্লাই পান, ওখান থেকে আপনি পাবেন, মানে যেটা ফ্রি অফ কস্টে। এবং ওখানে আপনি প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন রকমের, কিভাবে ইনস্ট্রাকশন আমি দিচ্ছি, কিভাবে ইনস্ট্রাকশন বেটার ইনস্ট্রাকশন দিলে আমার একটা হয়। তো এটা হচ্ছে আপনার লোকাল পিসিতে ইনস্টল করে, যেটা হচ্ছে এই যে আমি আগে যেটা বললাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা ওয়ান অফ দা, কারণ ওই যে যেটা বললাম যে এখন এমন একটা দিন আছে যে সবাই সবকিছু কোশ্চেন আস করলেই সে ভালো রেসপন্স পাবে, কোনো গ্যারান্টি নেই, কারণ তার কোশ্চেনটা খুব ভালো লেভেলের কোশ্চেন হইতে হবে, ঠিক আছে। তো এই যে পার্ট অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো আপনারা লোকালি চ্যাট জিপিটির মতো যে সফটওয়্যার গুলো আছে, ওলামা একটা হচ্ছে এরকম, এটা আপনারা ইনস্টল করে, বা এই যে ডিপসিকও এখন ইনস্টল করা যায় লোকাল পিসিতে, এটা আপনারা লোকাল পিসিতে ইনস্টল করে এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং যেটা হচ্ছে যত রকমের আপনাদের ইনোভেশন, লার্নিং, কন্টেন্ট ক্রিয়েশন, অথবা যে কোনো রকমের আপনাদের হেল্পের জন্য আপনারা এগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড আর কি, যেটা ছিল যে কিভাবে আপনারা মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কাজে লাগিয়ে আপনারা করতে পারেন ফ্রি অফ কস্টে, ঠিক আছে, ইন ইউর পিসি। আর কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে রেসপন্স করুন, মেসেজে বলতে পারেন বা ভয়েস অন করেও আমাদেরকে বলতে পারেন। এটা কত নাম্বার ক্লাস ছিল?
আচ্ছা আমি ভাই, আমরা আইসিটি অলিম্পিয়াড রিলেটেড কোয়েশ্চেন গুলো একটু পরে নিচ্ছি, মানে কোর্স রিলেটেড যদি আপনাদের আজকে ক্লাস রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা এখন বলুন, আমরা লাস্টে পরে এগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ভাইয়া আজকে মনে হয় ক্লাসটা এখানেই শেষ করতে পারি আমরা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে এতক্ষণ যাবত সময় দেওয়ার জন্য, এবং বাকিদেরও অনেক ধৈর্য সহকারে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।